জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখতে বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগের সাথে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। বিষয় বাংলা, প্রোগ্রাম স্নাতক সম্মান, তৃতীয় বর্ষ, কোর্স কোড 23-1007। কোর্সের নাম ফোকলোর তত্ত্ব ও বাংলা লোকসাহিত্য। লেকচার নম্বর 10। লেকচার শিরোনাম ডাক ও খনার বচন। শিক্ষকের নাম আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ বেল্লাল হোসেন, উপাধ্যক্ষ, সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ, বগুড়া। শুরুতেই আমরা একটু সিলেবাসটি দেখে নিই। আজকে আমাদের এই কোর্সের ফোকলোর তত্ত্ব ও মতবাদ এবং বাংলা লোকসাহিত্য কোর্সের খ অংশের সর্বশেষ ক্লাস। খ অংশের চতুর্থ অংশ ডাক ও খনার বচন। আজ যা শিখব বা জানব, ডাক ও খনার বচন কি, ডাক ও খনার বচনের উদ্ভব, বাঙালির জীবনে ডাক ও খনার বচনের গুরুত্ব, ডাক ও খনার বচনের কয়েকটি উদাহরণ। আমরা প্রথমেই ডাক ও খনার বচনের সঙ্গে সংশ্লিষ্ট দুটো একটি ছবি দেখে নিই। আমরা প্রথম ছবিটি দেখছি, বাংলার কৃষি এবং কৃষককে হাল চাষ করতে দেখা যাচ্ছে মাঠে। লাঙ্গল, গরু এবং জোয়াল যোগে সেই প্রাচীনকাল থেকে যে আমাদের হাল চাষ পদ্ধতি, সেই হাল চাষ পদ্ধতির একটি চিরন্তন ছবি। একজন কৃষক হাল চাষ করছেন কাদোর মধ্যে, মাথায় একটি মাথল। আমরা একটি বাঙালির চিরন্তন ছবি দেখলাম। আরেকটি ছবি দেখছি আমরা বাঙালির কৃষি এবং কৃষকের সঙ্গে গভীরভাবে যুক্ত গোলাঘর, যেখানে ধান সংরক্ষণ করা হয় বছরের অধিকাংশ সময়। এই সেই গোলাঘর। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম গোলাঘর দেখতে পাওয়া যায়। এখানে একটি বৃত্তাকার গোলাঘর দেখা যাচ্ছে, উপরে টিনের ছাউনি, নিচে মাচাঙের উপরে গোলাঘর। এই ধরনের ঘর সাধারণত বাড়ির বাইরে থাকে। এছাড়াও অনেক বাড়ি ঘরের ভিতরেও মাচাঙের মধ্যে ডুল, বের ইত্যাদির মাঝেও ধান সংরক্ষণ করা হয়। আমরা এখন সরাসরি টেক্সটে চলে যাচ্ছি। দুটি ছবি দেখার পর ডাক ও খনার বচনের সঙ্গে সংশ্লিষ্ট দুটি ছবি দেখলাম আমরা। এখন আমরা একটু টেক্সটে প্রবেশ করব। ডাক ও ডাকের বচন কি? সিলেবাসে ডাক ও খনার বচন যদিও একসঙ্গে আছে, যদিও উচ্চারণ করার সময় আমরা ডাক ও খনার বচন একসঙ্গেই উচ্চারণ করি, কিন্তু এই দুইয়ের মাঝে একটু তফাৎ আছে। একটু অর্থগত বলি অথবা একটু প্রায়োগিক একটু পার্থক্য আছে, সামান্য একটু পার্থক্য। যদিও প্রয়োগের সময় দুটো একসঙ্গে প্রযুক্ত হয়, কিন্তু এর ব্যবহারিক অর্থের দিক থেকে একটু পার্থক্য আছে। ডাক একটা ভিন্ন জিনিস, খনা আর একটি জিনিস। দুটো বিষয়কে একত্রিত করা হয়েছে, একত্রিত হয়ে এর নাম হয়েছে ডাক ও খনার বচন। তো আমরা প্রথমে ডাক শব্দটি সম্পর্কে একটু জানবো, যে ডাক কি, এবং ডাকের বচন তার সঙ্গে আছে আবার খনা এবং খনার বচন। তো আমরা প্রথমে একটু জেনে নিই ডাক ও ডাকের বচন কি। ডাক অর্থ ডাকা, আহ্বান, সম্বোধন। এছাড়াও আরেকটি শব্দ আছে জ্ঞানী ইত্যাদি। অভিধানে আমরা এইরকম অর্থ দেখি ডাক শব্দের। এছাড়াও ডাক শব্দের আরেকটি অর্থ আছে চিঠিপত্র, যে যেমন ডাকে চিঠিপত্র আসে, ডাক আসা মানে চিঠি আসা, এরকম ডাক ঘর করা, এইরকম বিষয়গুলোর সঙ্গেও ডাক শব্দটির সঙ্গে যুক্ত, ডাক শব্দটি যুক্ত। কিন্তু আমাদের এখানে যে ডাক এবং ডাকের বচন, এই ডাক এবং ডাকের বচন আবিধানিক যে অর্থটি জ্ঞানীর কথা বলা হয়েছে তার সঙ্গে প্রযুক্ত। তিব্বতী বদক, উচ্চারণ ডক, সেখান থেকে ডাক, যার অর্থ জ্ঞানীর উপদেশ বাক্য বা বচন। সেই থেকেই সেটি মূলত হয়েছে জ্ঞানীর, যেহেতু ডাক শব্দ হলো জ্ঞানী বা জ্ঞানীর বচন,
বা জ্ঞানীর উপদেশ বাক্য। তো বৌদ্ধ তান্ত্রিক সাধকদের জ্ঞান বা প্রগায় হচ্ছে ডাক। যদি বলা হয় ডাক কাকে বলে, তাহলে আমরা একেবারে সহজ কথায় এক কথায় বলবো যে বৌদ্ধ তান্ত্রিক সাধকের যে জ্ঞান বা প্রগা তাই হচ্ছে ডাক। এই ডাকের প্রচলন হয় সপ্তম থেকে নবম শতাব্দীর মধ্যে, বিশেষ করে পূর্ব ভারতের আসাম থেকে শুরু করে, বিহার থেকে শুরু করে আসাম পর্যন্ত, আসামের আবার বৃহত্তর আসাম, একেবারে নাগাল্যান্ড, মণিপুরি, মেঘালয়, ত্রিপুরা, অরুণাচল, এই এই থেকে এই অঞ্চল পর্যন্ত, নেপাল, তিব্বত এবং উত্তর পূর্ব বাংলায়, উত্তর পূর্ব বাংলা বলতে বোঝানো হচ্ছে সমগ্র উত্তরবঙ্গ, বাংলাদেশ এবং পশ্চিম বাংলার যে উত্তরবঙ্গ, বৃহত্তর রংপুর, দিনাজপুর, এছাড়াও ময়মনসিংহ অঞ্চল, সিলেটের কিছু অংশ, এছাড়াও আসামের কিছু বাংলা ভাষাভাষী অঞ্চল, এই অংশে এই ডাকের প্রচলন ঘটে, উদ্ভব হয় সপ্তম থেকে নবম শতাব্দীর মধ্যে। তো এই অঞ্চলে প্রাচীন যে বৌদ্ধ সভ্যতার বিকাশ ঘটেছিল, প্রাচীন পুণ্ড নগরীকে কেন্দ্র করে, সেখানেও আমরা এই বৌদ্ধ তান্ত্রিক মতবাদের বা তন্ত্র সাধনার কিছু ব্যাপারগুলো দেখি। এছাড়াও আমরা আসামে এখনও এই তন্ত্র মন্ত্রের প্রচলন রয়েছে ব্যাপকভাবে। আসামের আরেকটি নাম কামরূপ কামাখ্যা, সেই কামরূপ কামাখ্যা মানেই হলো তন্ত্র মন্ত্রের ব্যাপার, ঐন্দ্রজালিকতার ব্যাপার, শক্তি সাধনার ব্যাপার। তো ডাকের বচনের মধ্যে আমরা কয়েকটি বিষয় দেখতে পাই, যে ডাকের বচন মূলত নৈতিক চরিত্রবাচক শক্তি সাধনা আর ব্যাপার আছে, এর মধ্যে ঐন্দ্রজালিকতার ব্যাপার আছে, এছাড়াও কিছু ট্যাবুর ব্যাপার আছে। ট্যাবু মানে বিধি নিষেধের ব্যাপার, অর্থাৎ নিষেধ করা হচ্ছে যে তুমি কি করবে কি করতে পারবে না, এরপরে তোমার নৈতিক চরিত্রটি কেমন হবে, সেই নৈতিক চরিত্রের ব্যাপারগুলো ডাকের বচনে বলা হয়েছে। আমরা একটি উদাহরণ দিতে পারি, নিয়র পোখরি দূরে যায়, প্রতীক দেখিয়া আউড়ে চায়, পর সম্বাসে বাটে থেকে, ডাক বলে এই নারী ঘরে না টিকে। এখানে একটি নারীর পরকীয়া সম্পর্কে বলা হয়েছে। চর্যাপদে আমরা যেরকম দেখেছি যে দিনের বেলা যে নারী কাকের ডাকে ভয় পায়, সেই নারী রাত্রেবেলা কামরূপ যায়। এই রকমই একটি ব্যাপার আমরা এখানে দেখতে পাচ্ছি। নিয়র প্রখরী, নিয়র মানে এই কুয়াশার মধ্যে যে নিয়র পড়ে, সেই নিয়র কুয়াশা, যে ঘন কুয়াশা মধ্যে দেখা যায় না সকালবেলা, এই রকম অবস্থায় যে নারী দূরে যায়, ঘর থেকে বাইরে যায়, দূরে যায় এবং পথিক দেখে আউড়ে চায়, মানে ফিরে ফিরে চায়, বা বাঁকা দৃষ্টিতে তাকায়। তো পর সম্পার্শ্বে বাটে থেকে, যে এই নারী এই পথে ঘাটে যেখানেই যাক, যে এই ধরনের নারী আসলে কখনোই ঘরে টিকে না। ডাক সেটি বলছে যে এটি একটি, এই যে নৈতিক চরিত্রবাচকের যে কথাটি একটু আগে বললাম, সেই নৈতিক চরিত্রবাচকতার একটি উদাহরণ এখানে বলা হয়েছে, যে এই নারী ঘরে না টিকে। এই যে না বোধকের মধ্য দিয়ে চরিত্রের যে স্খলন, সেই স্খলনের কথাটি এখানে বলা হয়েছে। এছাড়াও যে বলেছি বিধিনিষেধের যে ব্যাপারগুলো আছে, সেই বিধিনিষেধের মধ্যে একটি আছে, যেরকম উদাহরণ দিচ্ছি, ছাগলের কান্নারা, গরুর কাশ, বেড়ালের হাসি করে সর্বনাশ। মানে যাত্রাকালে, কেউ কোথাও যাত্রাকালে যদি দেখে যে ছাগল কান নড়াচ্ছে, অথবা গরু কাশি দিল ওই সময়, কিংবা বেড়ালের যদি হাসি তার নজরে আসে, তাহলে তার যে ভ্রমণটি, সেই ভ্রমণের ক্ষেত্রে সর্বনাশ হতে পারে। যে এই ধরনের একটি ইঙ্গিত প্রদান করা হয়েছে। এছাড়া শক্তি সাধনা এবং ঐন্দ্রজালিকতার যে বিষয়টি আছে, সেটি হলো তন্ত্রমন্ত্রের ব্যাপার, মন্ত্রের সাধনার ব্যাপার। যে আমরা যেরকম সাধু সন্ন্যাসীদের দেখি, তারপরে ওঝাদের যে ব্যাপার দেখি, ভূত পেতনি ছাড়ানোর যে ব্যাপারগুলো দেখি, এখানে ঐন্দ্রজালিকতার ব্যাপার আছে, শক্তি সাধনার ব্যাপারগুলো আছে, কালীর সাধনার ব্যাপার আছে। তো যে অমাবস্যা রাতে
এই শ্মশানে গিয়ে মাথার খুলি নিয়ে এসে যে কেউ যদি জাদু মন্ত্র করতে চায়, এইরকম নানান বিষয়গুলো আছে জাদু মন্ত্রের, যে জাদু মন্ত্র করতে গেলে কি কি লাগে, যে বলা হয় অমাবস্যার রাতে শ্মশানে যে এই মাথার খুলি নিয়ে আসতে হবে, এক কোপে কখনো কোনো গাছের ডাল কাটতে হবে, তারপরে কারো মাথার চুল নিয়ে আসতে হবে, এই যে এইরকম যে এছাড়াও পাখির রক্ত লাগবে, এই সবের নানান রকম বিষয় আছে এই তন্ত্রমন্ত্রের ক্ষেত্রে। সেই তন্ত্রমন্ত্রের ব্যাপারটিও এই ডাকের বিষয়টির সঙ্গে যুক্ত। কিভাবে যুক্ত একটু আগে বলেছি, যে বৌদ্ধ যে তন্ত্র সাধনার ব্যাপার, সেই সাধনার থেকেই এই বিষয়গুলো এসছে। তো বৌদ্ধ তন্ত্র সাধনার সঙ্গে আমরা চর্যাপদে এই ডম্বিনী, শবরী এই সমস্ত নাম শুনেছি। এখানে আমরা একটু দেখছি যে ডাক ও ডাকিনী, ডাক এবং ডাকের সঙ্গে ডাকিনীর একটা সম্পর্ক আছে। তো এই ডাক থেকে ডাকিনী শব্দটি এসছে। বৌদ্ধ তন্ত্র সাধনার সঙ্গে যোগিনী, ঘরণী, ডম্বী, চণ্ডালী, শবরী, মাতঙ্গী ইত্যাদি নারী চরিত্রকে কেন্দ্র করে সাধন ভজনের কথা বলা হয়েছে। এই নারী না হলে বৌদ্ধ তন্ত্র সাধনায় এই সাধন ভজন ব্যর্থ হয়, সাধন ভজন ব্যর্থ হয়। বাউল সাধনার ক্ষেত্রেও এই নারীকে অন্যতম সঙ্গিনী হিসেবে জ্ঞান করা হয়, যে বাউল সাধনাতেও যে নারী না হলে সাধন ভজন সিদ্ধ হয় না। তো এই যে সাধন ভজনের কথা বলা হয়েছে, যে চর্যাপদে আমরা দেখেছি আলো ডম্বী তোকে আমি সাঙ্গ করব, এবং এই যে সাঙ্গ করার মধ্য দিয়ে সে সাধনায় সিদ্ধি লাভ করা, সে সাধনায় সিদ্ধি লাভের অনেকগুলো ব্যাপার স্যাপার আছে। সেখানে শূন্যবাদের কথা বলা আছে। সেই শূন্যবাদ থেকে যে এই তারপরে পরম সুখের যে ব্যাপার আছে, সে পরম সুখের যে জায়গায় যে পৌঁছানোর ব্যাপার আছে, সে পরম সুখের জায়গায় পৌঁছতে গেলে এই সাধন ভজনের যে অন্যতম অংশীদার যে এই নারী ছাড়া সাধন ভজন হয় না। তো এই সাধন ভজনের প্রতীক হিসেবে গণ্য করা হয়েছে এই যোগিনী, ঘরিণী, ডম্বী, চণ্ডালী, শবরী, মাতঙ্গীকে। এদেরকে বলা হয় মহাশক্তির প্রতীক বা বজ্র যোগিনী। আমরা আমাদের ঢাকার পাশে বিক্রমপুরে একটি গ্রাম আছে বজ্র যোগিনী। এই গ্রামে জন্মগ্রহণ করেছিলেন অতীশ দীপঙ্কর। এই গ্রামের নাম থেকেই আমরা বুঝতে পারি যে এখানে যোগিনীদের বসবাস ছিল। তো কুমিল্লার ময়নামতি আমরা যে শালবন বিহার পাই, সেখানে বেশ কয়েকটি বৌদ্ধ বিহার আছে। এখানে ময়নামতিকে নিয়ে অসংখ্য রকমের মিথ আছে, অনেক মিথ আছে। তো এই ময়নামতিও ছিলেন একজন বজ্র যোগিনী। তো বৌদ্ধ এই নারী সাধকদের যারা, এরাই মূলত এই ডাকিনী নামে পরিচিতি পায় এরা। এবং এদের এই ডাকিনী নামে পরিচিত হবার পেছনে একটি বিষয় যুক্ত আছে, যে অনার্য যে দেবী, এই অনার্য দেবীরাই যেমন কালী, চামুণ্ডা, নির্মুণ্ড মালিনী, ছিন্নমস্তা প্রভৃতি অনার্য দেবী। এরা শক্তি সাধনা এবং শক্তি পূজার দেবী। এরা ভয়ঙ্কর বলে ডাকিনী নামে পরিচিত। এই কালীও ডাকিনী, চামুণ্ডাও ডাকিনী, নির্মুণ্ড মালিনী, ছিন্নমস্তা এরা প্রত্যেকেই ডাকিনী নামে পরিচিত। তো এই ডাকিনী থেকেই পরবর্তীকালে এই শব্দের একটি বিকৃতি ঘটেছে, যে ডাইনি শব্দে, ডাকিনী থেকে ডাইনি এই ব্যাপারটি এসছে। ডাইনি মানে হলো আমরা সাধারণত যে বলে থাকি যে যিনি অপদেবতা বা ক্ষতিকারক যে নারী, তাকে সাধারণত ডাইনি হিসেবে অভিহিত করা হয়। তো এই কালী, চামুণ্ডা, নির্মুণ্ড মালিনী বা ছিন্নমস্তা এরা ভয়ঙ্কর বলে এদেরকেও ঠিক ডাকিনী নামে বলা হচ্ছে, ডাইনি বলা হয়নি, কিন্তু এরা ডাকিনী হিসেবে চিহ্নিত হতেন। এছাড়াও আরেকটি নারীকে ডাকিনী হিসেবে চিহ্নিত করা হয় বা হতো, সেটা হলো নারী ওঝা। আমাদের বাংলাদেশে একসময় আমরা অনেক নারী ওঝা দেখেছি, বিশেষ করে উত্তরবঙ্গে নারী ওঝাদের ব্যাপক প্রচলন ছিল। এই কিছুকাল আগেও এই নারী ওঝাদের দেখা গেছে, এখনও মাঝে মাঝে দেখা যায়। এদের মাথায় জটা থাকে, এরা সাধারণত গোসল টোসল করে না, এক পোশাকে থাকে, কেউ কেউ ছালা পরে থাকে অথবা চট পরে থাকে।
হাতে একটা বাঁকা লাঠি থাকে, অথবা সেই লাঠিটা নানান রকমের নকশা করা থাকে, হাতে বালা থাকে, বড় বড় লোহার একেবারে বালা পরে থাকে, পায়েও তারা বালা পরিধান করে, গলাও তারা বালা পরিধান করে, গলা এছাড়া কোমরে এইরকম বেশ কিছু মানে তাদের বেশভূষা দেখলেই বোঝা যায় যে এরা নারী ওঝা। তো এরা সাধারণত ভূত পেত ছাড়ায়, কাউকে জিন ভূত ধরলে সেটা ছাড়ায় গ্রামাঞ্চলে। এছাড়াও কখনো কখনো এরা বাড়িঘরকে এই অপদেবতার হাত থেকে রক্ষা করে। যে সূর্য দিগল বাড়ি উপন্যাস যারা পড়েছো তারা জানো যে এখানে এই ওঝাকে ডেকে নিয়ে এসে বাড়ি বন্ধক করা হয়েছে, বাড়ি বন্ধকের দোয়া আছে, মন্ত্র আছে। ঠিক এইরকমই যারা নারীরা যারা এই ঘটনা এই কাজটি করে তাদেরকে বলা হয় নারী ওঝা বা ডাকিনী। তো ডাকিনী থেকে যেহেতু একটি মানে ভিন্ন অর্থে এই ডাইনি শব্দটি এসছে, আমরা এই ডাকিনী কেমন, ডাকিনী যে ভয়ঙ্করের কথা বলছি, ডাকিনীরা ভয়ঙ্কর, সে ভয়ঙ্করও যে তার একটি চিত্র দেখি আমরা, যে ডাকিনী আসলে কেমন ভয়ঙ্কর তার একটি চিত্র দেখি। আমরা এখানে একটি চিত্র দেখছি, ছিন্নমস্তা একটি ডাকিনী। ছবিটি একেবারে ভয়ঙ্কর একটি ছবি, ছিন্নমস্তা। এটি ক্যালকাটা আর্ট স্টুডিও লিথোগ্রাফের আনুমানিক 1885 খ্রিস্টাব্দের ছবি। এটি দেবনাগরীতেও ছিন্নমস্তার নিচে লেখা আছে মহাবিদ্যা পার্বতীর এর আবাস শ্মশানে। আমরা দেখতে পাচ্ছি যে তার হাতে, ডান হাতে একটি অস্ত্র আছে, বাঁকা তরবারি বিশেষ। এই তরবারি দিয়ে সে নিজেই নিজের মুন্ড মানে মাথা কেটেছে, কেটে ডান হাত দিয়ে মাথা কেটেছে এবং বাম হাতে তার মাথা ধরে আছে। এবং তার মাথা কর্তন করার পর তার শরীর থেকে, গলা থেকে 3টি রক্তের ধারা প্রবাহিত হয়েছে 3 দিকে। তার 2 পাশে 2 সহচরী আছে, এই 2 সহচরীর মুখে রক্ত প্রবাহিত হচ্ছে। আবার যে মুন্ডটি তিনি হাতে নিয়েছেন তার মুন্ডটিও সেই রক্ত পান করছে। আবার দাঁড়িয়ে আছেন তিনি এই যুগল নারী এবং পুরুষের যে যুগল রূপ, মৈথুনের রূপ, সেই মৈথুন রূপের উপরে তিনি দাঁড়িয়ে আছেন। এই যে একটি, এবং গলায় তার এই নির্মুণ্ড মালিনী মানে মানুষের যে মুন্ড, সেই মুন্ডর যে কঙ্কাল, সেই মুন্ডর মালা তিনি পরিধান করে আছেন। তার মাথায় যে কেশ দেখা যাচ্ছে এবং তার ছবিটি নগ্ন, এবং তার সহচরী যারা তারাও নগ্ন, পদ্ম পাতার উপরে এই যুগল মূর্তি, তারা মৈথুনরত, তাদের উপরে তিনি অবস্থান করছেন। এর ব্যাখ্যা আছে, এর নৃতাত্ত্বিক এবং সমাজতাত্ত্বিক বা মনস্তাত্ত্বিক ব্যাখ্যা আছে। আমরা সে ব্যাখ্যাটিতে সামান্য একটু ব্যাখ্যা এটিতে যাব। তো আমরা এর সঙ্গে আরেকটি ছবি একটু দেখে নিই। যোগিনী, এটি মহাস্থানে প্রাপ্ত একটি ভাস্কর্য। সে ভাস্কর্যতেও আমরা দেখতে পাচ্ছি যোগিনী মানে পুণ্ড্র অঞ্চলে যে একসময় এই তন্ত্রমন্ত্র ব্যাপক সাধনা হতো, সেই ছবি এই যোগিনী থেকে আমরা তার প্রমাণ পাই। তো এই যোগিনী এবং এই ডাকিনী, আমরা এই ছিন্নমস্তার ছবিটিতে আবার একটু আসি। এই ছবিটিতে বলা হয়েছে যে এই ছিন্নমস্তা আসলে তিনি জীবন দাত্রী এবং জীবন হন্তার দেবী। জীবন দাত্রী মানে যিনি জীবন দেন। এই যে তার নিজে মাথা কর্তন করেছেন, মাথা কর্তনের মধ্য দিয়ে তিনি যে নিজের জীবনকে বিসর্জন দিয়েছেন, আর তার রক্ত যে 2 সহচরী পান করছে, এই সহচরীরা তারা নতুন জীবনের প্রতীক, প্রাণ প্রতীক। তারা এই যে তারা মানে একজনের মৃত্যুর মধ্য দিয়ে আর একজনের জন্ম, আর একজনের বিকাশ। মৃত্যু যদি না থাকতো তাহলে জন্মের কোনো বিষয়টি থাকতো না। জন্ম আছে বলেই মৃত্যু আছে, আবার মৃত্যু আছে বলেই জন্ম আছে। সেই মৃত্যু এবং জন্মকে একসঙ্গে ধারণ করেছে এই ছবি, এবং এটি একটি সিম্বলিক ছবি, প্রতীক ছবি, জন্ম এবং মৃত্যুর ছবি। তো সেই কারণে এই মহাসৃষ্টির যে বিষয়টি, তার মধ্যে জন্ম আছে এবং মৃত্যুর ব্যাপার আছে। এই যে মৃত্যু এবং জন্মের যে চিরন্তন ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতাকে ধারণ করেছে মানুষ এই ছিন্নমস্তা এই ছবিটি। এবং মৈথুনের মধ্য দিয়েই মূলত নারী পুরুষের মিলনের মধ্য দিয়ে সৃষ্টির প্রবহমানতা রক্ষা পায়। সেই কারণেই তিনি এই মৈথুনরত অবস্থায়, নারী পুরুষের যে মৈথুনরত অবস্থায়, তার উপরে তিনি অবস্থান করছেন এবং তিনি নগ্না সেই কারণেই। তো মৃত্তিকা এবং নারী
এই দুইকে এক করে দেখা হয়েছে প্রাচীনকাল থেকেই। প্রাচীনকালের মানুষ নারী এবং মৃত্তিকাকে একই রূপ, মৃত্তিকাকে কর্ষণ করে ফসল দিলে, একটু আগে আমরা লাঙ্গল চাষ দেওয়ার ব্যাপার দেখেছি, সেইখানে কর্ষণ করে বীজ দিলে মৃত্তিকা ফসল দেয়, মাটি ফসল দেয়। নারী ও ঠিক একই ব্যাপার। তো সেই কারণে দুটোকে এক করে দেখা হয়েছে। আমরা সিন্ধু সভ্যতার কিছু ছবি দেখি যে এই নারীর প্রজনন থেকে বৃক্ষের জন্ম হচ্ছে। তো এই যে বৃক্ষ, সেখানেও এই নারী এবং মৃত্তিকাকে এক করে দেখা হয়েছে। আমরা ভারতীয় যে মিথ, যে রামায়ণের যদি কথা বলি, সেখানে সীতার যে জন্ম হয়েছে সেখানেও মৃত্তিকা থেকে, যে হাল চাষ করতে গিয়েই লাঙ্গলের ইশ থেকে সীতার জন্ম, অর্থাৎ মৃত্তিকা থেকে সীতার জন্ম। যেহেতু মৃত্তিকা থেকে সীতার জন্ম, সেই কারণে মৃত্তিকাতেই আবার সীতা ফিরে গেছে। যে যখন তার জায়গা হয়নি, যখন সে দুনিয়া থেকে বিদায় নিতে চেয়েছে, মৃত্তিকাকে বলেছে মাটি তুমি দুভাগ হও, মাটি দুভাগ হয়েছে, তারপর সেই মাটিতেই সীতা আবার ফিরে গেছে। অর্থাৎ এই মাটিকে, মৃত্তিকাকে জীবনের সঙ্গে এক করে দেখা, এবং সেই এক করে দেখার মধ্য দিয়েই নারী এবং মৃত্তিকা সমার্থক। তার সঙ্গে আবার যে সাধন ভজনের ব্যাপারগুলো আছে, সৃষ্টিশীলতার ব্যাপারগুলো আছে, সেই জায়গায় এই ডাকিনী এবং যোগিনীর ব্যাপারটি রয়েছে। বিষয়টি খুব অল্প করে ব্যাখ্যা করার সুযোগ নেই, এটি বিস্তারিত ব্যাখ্যার ব্যাপার। অন্ততপক্ষে ঘন্টা 2-3 এই বিষয়ে আলোচনা করলে বা আমরা কথা বলতে পারলে হয়তো এর ব্যাখ্যা বিশ্লেষণ আরও গভীরভাবে নৃতাত্ত্বিক ব্যাখ্যা আমরা উপস্থাপন করতে পারতাম বা দিতে পারতাম। কিন্তু আমাদের যেহেতু আরও বেশ কিছু আলোচনা আছে, কাজে সেই কারণে আমরা এই জায়গাতে ডাকিনী থেকে এখন একটু খনায় প্রবেশ করব। আমরা কয়েকটি রেফারেন্স বইয়ের কথা বলবো, সেই রেফারেন্স বইগুলো তোমরা দেখতে পারো। এছাড়াও যারা একটু জানতে চাও, আজকাল জ্ঞান চর্চা করা একেবারে সহজ, জ্ঞানের জন্যে যে আমি সাধারণ নলেজের জন্যে আমার হাতের মধ্যে যে ফোন আছে, একটি অ্যান্ড্রয়েড ফোন আছে, সেই ফোনটিতে সার্চ দিলেই গুগলে গিয়ে আমি যদি ডাকিনী বিদ্যা লিখে সার্চ দিই, অসংখ্য তথ্য আসবে। ছিন্নমস্তা লিখে যদি আমি সার্চ দিই, অসংখ্য তথ্য আসবে। যোগিনী লিখে যদি সার্চ দিই, অসংখ্য ছবি আসবে, তথ্য আসবে। কাজে আগের দিনে এই তথ্যটি জানার জন্য লাইব্রেরিতে পায়ের তলা, পায়ের স্যান্ডেল ক্ষয় করতে হয়েছে, দিনের পর দিন বই ঘাঁটতে হয়েছে, এক জায়গায় নাই আর এক জায়গায় যেতে হয়েছে। এখন কিন্তু সেই সুযোগটি, এখন সেই দিনটি, সেই সমস্যাগুলো আর এখন নেই। হাতের কাছে একটি ফোন আছে, যার অবাধ এই সমগ্র দুনিয়াটি তার মুঠোয়। তো কাজেই তোমরা এই বিষয়গুলো একটু সার্চ দিলেই একটু জানতে পারবে। তো আমরা এখন একটু খনায় চলে যেতে চাচ্ছি, যে খনা ও খনার বচন কি। খন বা খন থেকে খনা শব্দটি এসছে। খন শব্দের অর্থ হলো সময়ের পরিমাণ বিশেষ, সময়ের যে বিশেষ পরিমাণের কথা বলা আছে, যে আমরা কথায় কথায় বলি সময় ক্ষেপণ করা, বা এই সময়ক্ষণ, এই অল্পক্ষণ, এই যে সেই ক্ষণ থেকে এই খনা শব্দটি এসছে। তিব্বতী মখান উচ্চারণ খন থেকে এই খনা শব্দটি এসছে। তিব্বতী মানে ডাক শব্দটিও তিব্বতী উৎস থেকে এসছে, এবং খন শব্দটিও তিব্বতী উৎস থেকে এসছে। এইটি বাংলা বা বাংলা অঞ্চলের অথবা হিন্দিভাষী অঞ্চল থেকে এই শব্দটির উৎপত্তি হয়নি। ডাক খনা দুটোই উৎপত্তি তিব্বত থেকে। দুয়েরই অর্থ জ্ঞান, এখানে খনার অর্থও জ্ঞান। ডাকের অর্থ আমরা জেনেছি জ্ঞানী, এখানে জ্ঞান, আর ওখানে বলা হয়েছে জ্ঞানী। তো খনার বচন শব্দের অর্থ হলো জ্ঞানীর বচন বা জ্ঞানীর সময় সংক্রান্ত বচন, যেটি সেইটিকেই আমরা সাধারণত খনার বচন বলবো। যদি প্রশ্ন করা হয় যে খনার বচন বলতে কি বুঝো, তাহলে সহজ কথায় এক কথায় বলা যায় যে জ্ঞানীর বচন বা জ্ঞানীর সময় সংক্রান্ত যে বচন, সেটি একেবারে পরিশুদ্ধ হয়। জ্ঞানীর সময় সংক্রান্ত যে বচন, তাকেই খনার বচন বলে। তো আমরা একটু নেক্সট স্লাইডে যাই। একটু খনা সংক্রান্ত অনেক একটি মিথ আছে, এবং সে মিথটি নানানভাবে এই বাংলা অঞ্চলে পরিব্যাপ্ত হয়েছে। খনা সংক্রান্ত মিথটি এরকম যে পশ্চিম বাংলার 24 পরগনা জেলায় চন্দ্রকেতুগড় বলে একটি জায়গা আছে, সেখানে খনা ও মিহিরের ভিটা আছে। এইখানেই যে এই ভিটাটি আমরা একটু একটি ছবি দেখাই। আমরা এখানে এই যে খনা ও মিহিরের ঢিবি, বেড়াচাপা, চন্দ্রকেতুগড়, এইটি মহাস্থানের মতন একটি প্রত্ন নিদর্শন।
প্রত্নস্থল, এইটি চন্দ্রকেতুগড়, এই প্রত্নস্থলটির নাম। এইটি লোকমানসে খনা মিহিরের ঢিবি নামে পরিচিত। এইটি খনার বাস ঘর। খনা এবং মিহির এই ঘরে থাকতেন বলে স্থানীয় লোকজন এখনও বিশ্বাস করেন। এই মিথটি আমরা একটু এই মিথটি একটু জানার চেষ্টা করি যে খনা আর মিথটি কীরকম। তো খনা একজন নারীর নাম। খনা নামে এক বিদুষী নারী ছিলেন। তিনি ভূত ভবিষ্যৎ বলতে পারতেন, অর্থাৎ এই যে বলেছি সময়, সেই সময়ের কথা তিনি বলতে পারতেন, ভূত ভবিষ্যতের কথা বলতে পারতেন। সময়ের সঙ্গে অতীত, বর্তমান এবং ভবিষ্যতের ব্যাপার জড়িয়ে আছে এই সময় পরিমাপনার সঙ্গে। তো খনা এইটি বলতে পারতেন যে আজ কী হবে, কাল কী হবে, পরশু কী হবে, এইরকম। এবং তার সঙ্গে সে আবহাওয়া, জ্যোতির্বিদ্যা ইত্যাদি নানান বিষয় নিয়েই সে কথা বলতে পারতো আর কি, ভবিষ্যৎবাণী করতে পারত। তো খনার বিয়ে হয় এই মিহিরের সঙ্গে। এই চন্দ্রকেতুগড়ের যিনি রাজা, তিনি ছিলেন বিক্রমাদিত্য। তার বাড়িতে খনা আসেন, এই শ্বশুর বাড়িতে। খনার শ্বশুর বরাহ, তিনিও একজন জ্যোতিষশাস্ত্র বিশারদ ছিলেন। তো তিনিও ভূত ভবিষ্যৎ করতে পারতেন। খনার স্বামী মিহির, তিনিও একটু ভূত ভবিষ্যৎ করতে পারতেন। কিন্তু শ্বশুর এবং স্বামীকে ওভারটেক করে খনা যে সমস্ত ভবিষ্যৎবাণী করতেন সেইগুলোই বেশি ফলে যেত। ফলে দেখা গেল যে এই লোকজন শ্বশুরের কাছে যাওয়া বাদ দিয়ে খনার কাছে লোকজন যাওয়া শুরু করলো এই ভূত ভবিষ্যৎ সম্পর্কে জানার জন্যে। সেটি কৃষি থেকে শুরু করে একেবারে সকল বিষয়ের তথ্য জানার জন্যে। তো এতে শ্বশুরের আত্মসম্মানে আঘাত লাগে যে পুত্রবধূ, সে আমার পুত্রবধূ আর আমার বাড়িতে থাকে, খায়, কিন্তু আমার থেকে সে এখন বড় হয়ে যাচ্ছে দিনকে দিন, লোকজন তার কাছে যাচ্ছে, আমার ক্ষমতা প্রভাব প্রতিপন্ন এখন ম্লান হয়ে যাচ্ছে। তো তিনি ছেলেকে নির্দেশ দেন, অর্থাৎ মিহিরকে নির্দেশ দেন তার স্ত্রীর জিহ্বা কর্তন করার। তো খনার জিহ্বা মানে পিতার আদেশ শিরোধার্য করে মিহির স্ত্রীর জিহ্বা কর্তন করেন, যে যাতে খনার কথা বলতে না পারে। তো খনার জিহ্বা যখন কর্তন করা হয়, এই কর্তন করার পর সেই জিহ্বাটি ভক্ষণ করেছিল টিকটিকি। তো সেই কারণে আজও মানুষ যখন গল্প করে, কথা বলে, সেই সময় টিকটিকি যখন বলে ঠিক ঠিক, মানুষও তখন বলে যে দেখ কথা ঠিক ঠিক। এই যে আমি বলছি টিকটিকি ঠিক ঠিক করেছে গো, তাহলে কথা ঠিক গো। এই যে মানুষের বিশ্বাস, আজও সেই বিশ্বাসটি মানুষের মধ্যে রয়েছে। তো আসলে আমরা এই মিথটি জানলাম যে খনার জিহ্বা কর্তন করা হলো, সেই কর্তন করার পর আর খনা কথা বলতে পারেনি এবং একসময় খনা মারা যায়। সেই খনার নামেই আমরা এই দুটি প্রত্নস্থল, এই চন্দ্রকেতুগড়ে এখানে যে প্রত্নস্থলগুলো আছে সেইগুলো দেখলাম, এগুলো খনা মিহিরের ঢিবি নামে পরিচিত। তো আমরা এই ডাক এবং খনা জ্যোতিষশাস্ত্রের সঙ্গে বলেছি যে ডাক এবং খনার একটা গভীর সম্পর্ক আছে। জ্যোতিষশাস্ত্রে ডাক এবং খনাকে একসঙ্গেই দেখা হয়েছে। ডাক ও খনা একই অর্থে প্রযুক্ত হয়েছে। অসমীয়া ডাকভণিতায় আমরা আগে বলেছি যে অসমীয়া অঞ্চলে, বৃহত্তর আসাম অঞ্চলে, যেহেতু আসামকে বলা হয় কামরূপ কামাখ্যা, আসামের পূর্ব নাম প্রাগজ্যোতিষ, এই প্রাগজ্যোতিষ অঞ্চলে তিব্বত থেকে প্রাগজ্যোতিষ, এবং আসামের নিম্ন অঞ্চল এই যে উত্তরবঙ্গ এবং পূর্ববঙ্গের উত্তর পূর্ব যে অঞ্চল, সেই এই অঞ্চলেই মূলত ডাক এবং খনার বছরের প্রচলনটি বেশি ছিল। তো সেই কারণে এই এলাকাটিও যেহেতু আসামের অংশ ছিল, তো সেই কারণে এই এলাকাতেই এই ডাকভণিতারও একটি বিরাট প্রভাব ছিল। অসমীয়া ডাকভণিতায় 11 প্রকার বচনের কথা বলা হয়েছে, ডাক এবং খনর বচনের কথা বলা হয়েছে, একসঙ্গে বলা হয়েছে। এইগুলো সাধারণত জন্ম, রন্ধন, কৃষি, জ্যোতিষ, বর্ষা, বৃষলক্ষণ, গৃহিণী লক্ষণ ইত্যাদি। গৃহিণী লক্ষণের কথা আমরা আগে জেনেছি। বর্ষা সংক্রান্ত নানান কথা বলা হয়েছে, কৃষি সংক্রান্ত নানান কথা বলা হয়েছে, রান্না বিষয়ক নানান কথা বলা হয়েছে, জন্ম বিষয়ে বলা হয়েছে। এইরকম নানান বিষয়েই, মানে জ্যোতিষশাস্ত্রের এমন কোনো বিষয় নেই যে সব বিষয়ে বলা হয়নি। এবং একই সঙ্গে কৃষি,
বিষয়, এই দুই বিষয়কেই কেন্দ্র করে ডাক এবং খনার বচনের এই প্রবচনগুলি মানুষের মধ্যে চালু রয়েছে এখন পর্যন্ত। তো আমরা একটু খনা নিয়ে একটু কথা বলে এরপরে আমরা এখানে আসব, যে এই বাঙালির জীবনে ডাক এবং খনার বচনের যে গুরুত্ব, আমরা এই জায়গায় আসব। তো আমরা একটু খনা নিয়ে একটু কথা বলি। খনার মিথটি তো জানলাম, আসলে এই মিথটি কি নির্দেশ করছে? এই মিথটি নির্দেশ করছে যে প্রাচীনকালে কৃষির, এটা পৃথিবীর যে অঞ্চলেই যায় না কেন, সেটা একেবারে এই এশিয়া বলি, তারপরে মধ্যপ্রাচ্য বলি, প্রাচীন মিশর বলি, অথবা মেসোপটেমিয়া বলি, সিন্ধু সভ্যতা বলি, অথবা ইউরোপের কোনো অংশ বলি, যে দিকের কথাই বলি না কেন, এই সব অঞ্চলেই যেখানে কৃষির উদ্ভব ঘটেছে, সেই জায়গায় দেখা গেছে যে কৃষির উদ্ভবটি ঘটিয়েছে নারীরা। তো নারীরা প্রথমে উদ্যান কৃষি বিজ্ঞানে কৃষিকে দুই প্রকার বলা হয়েছে, একটি উদ্যান কৃষি আর একটা মাঠ কৃষি। উদ্যান কৃষির আবিষ্কার করেছে নারীরা। পুরুষ শিকার করে নিয়ে আসতো, শিকারে যেত, তো নারীরা বাড়িতে থাকতো, তারা সন্তানাদি লালন পালন করতো, এবং সন্তানাদি লালন পালন করতে গিয়ে দেখা যাচ্ছে যে তারা হয়তো ক্ষুধার তাড়নায় গাছের ফল মূল ইত্যাদি খেত, এবং ওই সব বীজ টিজই তারা বাড়িঘরের আশেপাশে ছিটিয়ে দিয়ে রাখতো, এবং ওইগুলোর যখন গাছ টাছ হতো, ফল ফলান্তি হতো, তখন তারা অভিজ্ঞতা থেকে তারা এইগুলো মনে রাখতো যে আসলে কোন বৃক্ষটি কখন লাগানো হচ্ছে, কোন জমিতে লাগানো হচ্ছে, কি ফসল হচ্ছে, এইটি তারা দীর্ঘদিনের পরম্পরায় এইটিকে তারা লালন করেছে, এবং সেই পরম্পরাটি 200 বছর নয়, কয়েক হাজার বছর ধরে চালু ছিল। তো মানুষ পুরুষরা যখন শিকারকে ধরে নিয়ে এসে যখন এই শিকারের কাঁধে লাঙ্গল দিয়ে জমি চাষ করা শিখলো, উৎপাদন কাঠামোটি যখন পরিবর্তন হলো, আগে উৎপাদন কাঠামোটি ছিল নারীদের হাতে, সেইটি যখন পুরুষের হাতে চলে গেল, তখন এই উৎপাদন কাঠামোর পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে সমাজ কাঠামোর পরিবর্তন ঘটলো। অর্থাৎ নারীতে যতদিন পর্যন্ত এই মাঠ কৃষির উদ্ভব না হয়েছে, অর্থাৎ গরু মহিষকে দিয়ে যতদিন কৃষির লাঙ্গল এবং গরু এই দুইকে দিয়ে যতদিন চাষ পদ্ধতির উদ্ভব না হয়েছে, ততদিন সমাজ ছিল মাতৃতান্ত্রিক। কৃষি পরিচালিত হয়েছে নারীদের দ্বারা। নারীরা কৃষির উদ্ভব করেছেন। তারা কোন ফসল কখন কোন জমিতে, সেটা উঁচু জমি না নিচু জমি না মাঝারি জমি, এই সব কিছু আজকের দিনে কৃষি বিজ্ঞানেও আমরা দেখি যে কৃষি বিজ্ঞানীরা বলছেন যে জমিতে ফসল ফলাতে গেলে কোন জমি, সেই জমির মাটি পরীক্ষা করতে হবে। তো আমরা হাজার বছর আগে দেখছি যে নারীরা এই কাজটি আগেই করেছেন। সেই কারণে এই খনার বচনকে বলা হয় যে কৃষির বিজ্ঞান, কৃষির বচন এবং একই সঙ্গে কৃষির বিজ্ঞান। তো তারা ঠিক বিজ্ঞান নির্ভরভাবেই এইটি তাদের অভিজ্ঞতা থেকে এই বৈজ্ঞানিক প্রায়োগিক যে দিকটি সেটি তারা মাথায় রেখেছিলেন, যে তাদের অভিজ্ঞতা থেকে, দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে এই প্রায়োগিক বিষয়টি তারা মাথায় রেখে এই কৃষির বিজ্ঞানের চর্চা করেছেন। তো যেহেতু নারীরা কৃষির পত্তন করেছে, সমাজটা ছিল মাতৃতান্ত্রিক, সেটি যখন উৎপাদন কাঠামোর পরিবর্তনের ফলে পুরুষতান্ত্রিকতায় চলে গেল, অর্থাৎ উৎপাদন কাঠামোটি যখন পুরুষের হাতে চলে গেল, তখন সমাজ কাঠামো মাতৃতান্ত্রিকতা থেকে পিতৃতান্ত্রিকতায় রূপান্তর ঘটল। কিন্তু পুরুষ মাঠ ফসলে গিয়েও নারীর যে উদ্যান ফসলের যে কৃষি বিজ্ঞান, সেই কৃষি বিজ্ঞানটিকে তারা ওই জায়গায় কাজে লাগালো। কেন, পুরুষ তো কোনো এর আগে কখনো চাষবাস করেনি, চাষবাস করেছে নারীরা, কাজে নারীর যে বিদ্যা, সে বিদ্যাটি তারা ওই জায়গায় প্রয়োগ করলো। কিন্তু প্রয়োগ করার পরেও দেখা যাচ্ছে যে কাজটি করছে পুরুষ, কিন্তু বিজ্ঞানটি নারীর। কিন্তু এইটি দীর্ঘদিন ধরে, অর্থাৎ আজকের দিন পর্যন্তও দেখা যাচ্ছে যে পুরুষ যে সমস্ত বচনগুলো সৃষ্টি করেছে, বচন সৃষ্টি করছে পুরুষ, কিন্তু খনার বচন নামে সেগুলো চালু থেকেছে। অর্থাৎ কিছু কিছু খনার বচন, আধুনিক খনার বচন সৃষ্টি করেছে পুরুষরা, কিন্তু সেইগুলো যেহেতু নারীদের পরম্পরা থেকে এই খনার বচনের উদ্ভব এবং এটার বিকাশ, তো পরবর্তীকালেও যে সমস্ত বচনের উদ্ভব ঘটেছে সেইগুলোও খনার নামেই চালু হয়েছে। আমরা ঠিক প্রথম যেটি এই ডাকের বচনটি দেখেছি, সেইটিকে আমরা এর প্রমাণ পাই যে ওইটি পুরুষদের রচনা,
এই নারীদের সম্পর্কে ওই রকম কথা বলা হয়েছে, নারীরা ওই রকম কথা বলে নাই। এখন আমরা একটু দেখে নেব যে এই যে সামাজিক যে রূপান্তর আমাদের জীবনে, যে এই হাজার বছর ধরে এই যে ডাক এবং খনার বচনের যে প্রভাব বাঙালির কৃষি জীবনে বা বাঙালির জীবনে ডাক ও খনার বচনের কী প্রভাব, সেই প্রভাব নিয়ে একটু আমরা এখন একটু কথা বলবো। যে বলেছি আবহাওয়া, কৃষি, বাড়িঘর, দৈনন্দিন নানান বিষয় নিয়ে ডাক এবং খনার বচনগুলো রয়েছে। প্রথমে যদি একটু আবহাওয়ার কথা বলি, আবহাওয়া নিয়ে চমৎকার বলা আছে যে আমাদের দেশে আসলে দুটো ঋতু ছিল, একটি শীতকাল আর একটি গ্রীষ্মকাল। 12 মাসটাকে 6 মাস ভাগ করা হয়েছে, 6 মাস শীতকাল, 6 মাস গ্রীষ্মকাল। আমরা সেই রকমই একটি দেখি যে এলো আশ্বিন, গাও করে শিরশিন, এলো কাতি, বান্দ গাঁতি, এলো আগুন, করো আগুন, এলো পুষ, করো তুষ, এলো মাঘ, কান্দে বাঘ। এই যে 6 মাস, শীতের যে 6 মাস আমেজের কথা এখানে বলা আছে। এরপরে কৃষির দিকে যদি আমরা তাকাই, এরকম আবহাওয়া নিয়ে এরকম অসংখ্য এইরকম বচন আছে। কৃষি নিয়ে বলছি যে 16 চাষে মূলা, তার অর্ধেক তুলা, তার অর্ধেক ধান, বিনা চাষে পান। অথবা বলারও হয়েছে কলা রুয়ে না কেটো পাত, তাতে কাপড় তাতে ভাত। বাড়িঘর কীরকম হবে, অর্থাৎ বাড়ি কি বিজ্ঞান নির্ভর মানে চিন্তাভাবনাগুলো। আজকের দিনে যারা স্থাপত্যবিদ তারাও বাড়িঘরের যখন ডিজাইন করছেন তখন বলছেন যে বাড়িটা হতে হবে দক্ষিণমুখী, কেন আমাদের যে এই বছরের যে বাংলাদেশের যে অক্ষাংশ, দ্রাঘিমাংশ বা নিরক্ষরেখা, এটি বরাবর সূর্য দক্ষিণ মেরুতে অবস্থান করে। সেটি গ্রীষ্মকালে যদিও একেবারে মাথার উপরে থাকে, কিন্তু শীতকালে একটু দক্ষিণ দিক দিয়ে ঘুরে যায় সূর্যটি। তো সেই সূর্যের আলো যাতে বাড়িঘরে প্রবেশ করে, এটি আধুনিক বিজ্ঞান বলছে। কিন্তু আমরা কত হাজার বছর আগে এই খনার বচনে আমরা পাচ্ছি যে বাড়িঘর সম্পর্কে বলা হয়েছে কি, যে দক্ষিণ দিয়ারি ঘরের রাজা, পূর্ব দিয়ারি তাহার প্রজা, উত্তর দিয়ারির খাজনা নাই, পশ্চিম দিয়ারির মুখের ছাই। অর্থাৎ ঘরটা কোন দিক করে করতে হবে, দক্ষিণ দিয়ারি যিনি তাকে ঘরের রাজা বলা হয়েছে। তারপরে বলা হয়েছে যিনি পূর্ব দিক করে ঘর করেন, অর্থাৎ যার বাড়ি ঘরের মুখটা থাকে পূর্ব দিকেই, সূর্য ওঠার সময় যাতে প্রথমে আলোটা বাড়ি ঘরের মধ্যে প্রবেশ করে, এটা পূর্ব দিকে। আর যার দক্ষিণ দিকে থাকে মানে সকাল থেকে প্রায় বিকেল পর্যন্ত এই ঘরের ভিতর আলো বাতাস প্রবেশ করে। এছাড়াও মৌসুমী বায়ু সারাদিনই ঘরের ভিতর দিয়ে প্রবেশ করবে এবং ভিতরে প্রবেশ করে বাতাসটি ঘরের দরজা জানালা দিয়ে বেরিয়ে যাবে। এই যে দরজা কেমন হবে, জানালা কেমন হবে, সেই সব কথাগুলো বলা হয়েছে। দৈনন্দিন জীবনের কথা বলা হয়েছে। চাষার পো জানবে আগে, তার আগে যেন সুরুষ না জাগে। বলা হয়েছে চাষার পো ও জাগবে আগে, এটি জানবে হয়েছে, আসলে এটা হবে জাগবে আগে, তার আগে যেন সুরুষ না জাগে, মানে সূর্য জাগার আগেই যেন চাষা জাগে, সেই কথাটি বলা হয়েছে। আমরা এখানে আরও কয়েকটি দেখতে পাচ্ছি। দিন থাকতে বাদে আল, তবে খায় 3 সাল, 12 পুত 13 নাতি, তবে করো বড় খেতি। রবি শস্যাদি সম্পর্কে মেঘ করে রাত্রে, জল হয় জল, তবে মাঠে যাওয়াই বিফল। যদি থাকে টাকা করবার গো, চৈত্র মাসে ভুট্টা দিয়ে রো। তলে দিয়া গেলে সার, উপর দিয়া গেলে খার। জল সম্পর্কে বলা হয়েছে যে বন্যা। এরপরে হাল চাষ সম্পর্কে বলা হয়েছে লাঙ্গল চলনা। গা গড়ানে ঘন পা, যেমন মা তেমন ছা, থেকে বলত না বয় হাল, তার দুঃখ সর্বকাল। গবাদি পশু সম্পর্কে যে চাষা খায় পেট ভরে, গরুর পানে চায় না ফিরে, গরু না পায় ঘাস পানি, ফলন নাই তার হয়রানি। খেয়ে তার পুত যত্ন বিনে জমদূত, গরু ছাগলের মুখে বিষ, চারা না খায় দিশ রাখিস। বন্যা মরক বৃষ্টি ও অনাবৃষ্টি সম্পর্কে বলা হয়েছে আকাশে কোদালির বাও, ওগো শ্বশুর মাঠে যাও। মানে আকাশে যখন একটু মেঘ টেঘ হবে তখনই বলা হয়েছে তুমি মাঠে যাও। মাঠে গিয়ে বাঁধো আলি, বৃষ্টি হবে আজিকালি। যদি ঝড়ে কাতি, সোনা রাত্রি রাত্রি, মানে কার্তিক মাসে বৃষ্টি হলে এই সোনা ঝরবে। আমরা অ্যাসাইনমেন্ট দিয়েছি ডাক ও খনার বচন বলতে কী বুঝো, বাঙালির দৈনন্দিন জীবনে ডাক ও খনার বচনের গুরুত্ব লেখো, বাঙালির কৃষি ও কৃষ্টির সঙ্গে ডাক ও খনার বচনের গভীরতর সম্পর্ক রয়েছে ব্যাখ্যা করো। এই দুটি অ্যাসাইনমেন্ট দিয়েছি। আমরা কয়েকটি রেফারেন্স বই দিয়েছি, ডাক ও খনার বচন, কৃষি ও কৃষ্টি, ডক্টর আলী নওয়াজের বই, এটি অসাধারণ বই। এছাড়াও আছে অরূপ রাহির খনার বিজ্ঞান, এটি একটি সম্পাদনা গ্রন্থ, এখানে অনেকগুলো প্রবন্ধ আছে ডাক ও খনার বচন নিয়ে, এটিও একটি অসাধারণ গ্রন্থ।
আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। একটি মাথল দেখছি আমাদের কৃষির সঙ্গে এবং কৃষকের সঙ্গে জড়িয়ে আছে মাথলটি। এটি একটি রূপক হিসেবে আমরা এখানে উপস্থাপন করেছি, যে এটি যেমন মাথাকে ঠান্ডা রাখে, এর সঙ্গে আমাদের খনার বচনগুলিও আমাদের জীবনকে এরকম ঠান্ডা রাখে, আমাদের জীবনকে প্রবাহিত করে, আমাদের জীবনকে নান্দনিকতা দান করে, আমাদের জীবনের যে সৃষ্টিশীলতা সেই সৃষ্টিশীলতাকে ধারণ করে। তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, সকলের সুন্দর জীবন প্রত্যাশা করি। আজকে আমাদের শেষ ক্লাস, তোমরা সকলেই ভালো থাকবে, সুন্দর থাকবে, শুভকামনা সবার জন্য। ধন্যবাদ।